রেকর্ডিং তো থাকবেই। হ্যাঁ, রেকর্ডিং আমরা চলছে। তো স্ন্যাপশট প্রেডিকশন বলতে আমরা যেটা করবো সেটা হলো যে হাজবেন্ডের যে কারগ্রহ, সে তো আমরা জানি যে হাজবেন্ডের কারগ্রহ হচ্ছে মার্স। তাহলে মার্স ইকুয়াল টু হাজবেন্ড। আচ্ছা, এই যে মার্স মানে হলো হাজবেন্ড, তাহলে হাজবেন্ড অর্থাৎ মার্স মঙ্গল গ্রহ কোন কোন রাশিতে থাকলে কেমন কেমন রেজাল্ট হবে, হাজবেন্ডের নেচার সেটাও কিন্তু আমরা জানতে পারি। আমরা ফার্স্ট হাজবেন্ড, মার্স মানে ফার্স্ট হাজবেন্ড। যদি কারো সেকেন্ড হাজবেন্ড নেওয়ার ইচ্ছে থাকে তাহলে আমরা সেকেন্ড হাজবেন্ডের জন্য কাকে দেখবে বলেছিলাম? হাজবেন্ড। সেকেন্ড হাজবেন্ডের জন্য আমরা জুপিটারকে দেখি। ঠিক আছে। আর থার্ড হাজবেন্ডের জন্য আমরা Saturn। সেটানকে দেখি। ঠিক আছে। তাহলে এনাদের অবস্থান অনুযায়ী আমরা ওই নির্দিষ্ট হাজবেন্ডের ক্যারেক্টার বা সার্বিক অবস্থাটা আমরা জানতে পারি। তো কিরকম আমরা আজকে পড়বো দেখুন, যে যদি মেষ রাশিতে আমরা একটা ছক এঁকে নিই, হ্যারিজে বা মেষ রাশিতে যদি কারো মার্স অবস্থান করে, যে কেমন কেমন রেজাল্ট হতে পারে। মানে প্রত্যেকটা রাশি আমরা দ্বাদশ রাশি দিয়ে আমরা জাজ করব। জাজ করার পরে আমরা দেখি এবার অন্য টপিক আস্তে আস্তে যাবো। তো সবার প্রথমে আমরা এই যে মেষ রাশিতে যাদের মার্স আছে, বিশেষ করে এটা ফিমেল চার্টের কথা বলছি, কারো ফিমেল চার্টে যদি মার্স মেষ রাশিতে থাকে, অ্যারিজে থাকে, তো তাহলে সেক্ষেত্রে তার হাজবেন্ডের ক্যারেক্টার কেমন হতে পারে সেই বিষয়গুলো আমরা একটু দেখার চেষ্টা করি। আচ্ছা, তাহলে মার্সে থাকলে আমি প্রথমে পয়েন্ট করে লিখছি কি, মেষে মঙ্গল, মেষে মঙ্গল থাকলে। আচ্ছা, এর মধ্যে বলুন তো আপনাদের গত ক্লাসের উপর কি কোনো প্রশ্ন কি আছে বা আপনারা প্র্যাকটিস করেছেন? কোনো কিছু অস্পষ্ট থাকলে আমাকে এখনো বলতে পারবেন, সমস্যা নেই। তাহলে মেষে মঙ্গল থাকলে কি হয়, স্বাভাবিকভাবে আমরা জানি একটু শর্ট টেম্পার্ড হাজবেন্ড হয়। শর্ট টেম্পার্ড বলতে, যেহেতু মেষ রাশির যে ন্যাচারাল যে সিগনিফিকেটরস তার মধ্যে আমরা জানি কি, মেষ রাশি হচ্ছে এমন একটা রাশি যে রাশিতে একটু শর্ট টেম্পার্ড প্রকৃতি থাকে। অর্থাৎ এটি মঙ্গলের রাশি, মঙ্গল তো সক্ষেত্রে এখানে অবস্থান করছে। মঙ্গল পাওয়ারফুল, অবশ্যই পাওয়ারফুল। আর তাছাড়া এখানে থাকার অর্থ হলো কি, যে তার হাজবেন্ড অর্থাৎ একটা জাতিকার বা নেটিভের হাজবেন্ড একটু শর্ট টেম্পার প্রকৃতির হবে। অর্থাৎ একটু রাগী, একটু স্বাধীনচেতা, স্বাধীনতা প্রিয়। ঠিক আছে। একটু জেদ কাজ করবে, একটু রাগ কাজ করবে, বা উনি ডিরেক্টলি কথা বলবেন বা মুখের উপর কথা বলে ফেলবেন, যার কারণে তিনি মাঝে মাঝে অপ্রিয় পাত্র হয়ে উঠতে পারেন বিভিন্ন ক্ষেত্রে, পরিবারে, বন্ধু মহলে বা সামাজিক ভাবে। আচ্ছা, তাছাড়া এই মার্স এখানে থাকার অর্থ হলো, যে মঙ্গল এখানে থাকার অর্থ হলো যে হাজব্যান্ড একটু প্রতিযোগিতামূলক, মানে কম্পিটিটিভ মেন্টালিটি থাকে। আর সবসময় একটু মানে কন্টেস্ট করার চেষ্টা করবে, মানে বিজয়ী লাভ করার একটা চিন্তা ভাবনা থাকবে, যে কোনো কিছুতে নিজের মতামতটাকে চাপিয়ে দেওয়ার একটা টেন্ডেন্সি থাকে। পরিবারে দেখা গেলো কোনো সিদ্ধান্ত নিচ্ছে, সেই এই যে সিদ্ধান্ত এটা নিতে গিয়ে সেই সেরকম ভাবে চিন্তা ভাবনা করবে। ওকে। তো যেমন ধরুন, তাহলে আমরা কি করতে পারি, বলতে পারি অনেকটাই শর্ট টেম্পার প্রকৃতির, মানে হাজবেন্ড কি হবে তাহলে, স্বামী একটু রাগী হতে পারে, রাগী, জেদ থাকতে পারে, একটু অহংকারও থাকতে পারে, একটু অহংবোধ থাকবে। ঠিক আছে, একটু নেতৃত্বের গুণাবলী থাকবে, নেতৃত্বের গুণাবলী। ঠিক আছে, গুণাবলী থাকবে। এগুলো আসলে টাইপ করতে করতে কি অনেক সময় লাগে, আমি বলে যাচ্ছি। তাই কি বললাম, যে মেষে যদি মঙ্গল থাকলে আমরা ধরে নেব যে হাজবেন্ড কি হবেন, শর্ট টেম্পার্ড হবেন। তার মধ্যে অহংকার থাকতে পারে, নেতৃত্বের গুণাবলী থাকবে। হ্যাঁ, এবং ডিরেক্ট কথা বলবে, অর্থাৎ সেখানে নিয়ে নিয়ে লুকিয়ে কোনো কাজ তিনি সরাসরি কথা বলতে পছন্দ করেন, নেতৃত্ব দিতে পছন্দ করবে। যে কোনো জায়গায় প্রতিযোগিতার মাধ্যমে ফ্রন্ট লাইনে থাকার চেষ্টা করবে, সেন্ট্রাল ফিগার হওয়ার চেষ্টা করবে। এগুলো যেহেতু মঙ্গলের কোয়ালিটি এই মেসে থাকার কারণে, তাই হাজবেন্ডের মধ্যে কিন্তু এই কোয়ালিটি গুলো থাকবে। এগুলো একদম মানে আমরা স্ন্যাপশট প্রেডিকশন, খুব দ্রুত আমরা প্রেডিকশনটা করতে পারবো মঙ্গলের অবস্থান। বোঝা গেল? আচ্ছা,
তাহলে এই বিষয়গুলো আমরা থাকবে। আপনাদের কাছে আর কি মনে হতে পারে দেখি, আপনারা যদি একটা প্রেডিকশন করুন তো দেখি আর কি কি হতে পারে। এগুলো তো আমি বললাম যে আপনারাও কিছু অ্যাড করতে পারেন। তাহলে আচ্ছা। আর এগুলোই মেজর পয়েন্ট। হ্যাঁ, এগুলোই মেজর পয়েন্ট। হ্যাঁ হ্যাঁ এটা ঠিক আছে, এগুলো মেজর পয়েন্ট। তো আমরা যখন এই যে রাশির যে কারকতা দেখিয়েছিলাম, সেখানে রাশির কারকতার মধ্যে আমরা আপনার এই যে বিভিন্ন রকমের কারকতা পড়েছি, তার মধ্যে এটাকে আমরা বলেছিলাম যোদ্ধা। এটা একটা যোদ্ধা রাশি, এবং সেখানকার যে প্রতীক সেটা হচ্ছে ল্যামের প্রতীক, অর্থাৎ একটা ভেড়া, তাই না, একটা ভেড়ার মাথা, সেটা হচ্ছে প্রতীক। তো পাহাড়ি ভেড়া আমরা যেমন পড়েছিলাম, এটা পূর্ব দিক, এটা অগ্নি রাশি, চর রাশি, এবং সেই সাথে একটি এটা চর রাশি মানে কি গতিশীল, একটা গতি প্রকৃতি রয়েছে, একটা পরিবর্তনশীলতা রয়েছে। এই কারণেই দেখা যায় কি, এদের হাজবেন্ডরা অর্থাৎ এই জাতিকাদের হাজবেন্ডও কিন্তু কিছুটা পরিবর্তনশীল মেন্টালিটি থাকে। অর্থাৎ যে কোনো সিদ্ধান্তে মানে চিরদিন কি সিদ্ধান্তে থাকবে, মানে সে সুইচ করতে পারে, বারবার পরিবর্তন হতে পারে তার রূপে, অর্থাৎ তার চিন্তা ভাবনা মন মানসিকতা সবকিছু একটা চেঞ্জেবল, যেহেতু এটা চর রাশি। তারপরে এটা হচ্ছে অগ্নি রাশি থাকার কারণে ওনার একটা ব্যক্তিত্বের মধ্যে একটা পার্সোনালিটি থাকবে, একটা আম, আহ, এমন একটা গম্ভীর বা এমন একটা কি বলা যায় সাহসিক ভূমিকা থাকবে। আমরা এখানে সাহসী কথাটা একটু লিখতে হবে, কারণ সাহসী একটা গুণাবলী, এটা একটা মেজর ইস্যু আর কি। যাই হোক, আমি ইংলিশে লেখার চেষ্টা করছি। তাহলে আমরা বলতে পারি কি এটা কারেজাস। হ্যাঁ, তাহলে এটা কারেজাস একটা মেন্টালিটি থাকবে সবসময়, একটা সাহসী পদক্ষেপ থাকবে। তার হাজবেন্ড কারেজাস হতে পারে। আর তাছাড়া বলা যেতে পারে হাজবেন্ডের মধ্যে একটা মাঝে মাঝে রুক্ষ স্বভাব তৈরি হতে পারে, ঠিক আছে। আচ্ছা, আর হলো যেহেতু যোদ্ধা প্রকৃতি, তার মধ্যে একটা ফিজিক্যাল ফিটনেসটা দারুণ থাকে। আর তার ফিজিক্যাল ফিটনেস বলতে কি, সে বডি বিল্ডিং থেকে শুরু করে সবকিছু যদি সক্ষেত্রে রয়েছে, তো সক্ষেত্রে মঙ্গল থাকার কারণে মঙ্গল সর্বোচ্চ ভাবে কাজ করবে, এবং সবচেয়ে ইতিবাচক পজিটিভ রেজাল্টটাই জাতিকাকেও যেমন দিবে, তেমনি একই সাথে তার হাজবেন্ডের চরিত্রটা ওভাবে তৈরি হবে। ঠিক। আচ্ছা, তাহলে এই বিষয়টা আশা করি আমরা বুঝতে পেরেছি। এবার আমরা দেখবো এই মার্স যদি আপনার তরাতে থাকে বা বৃষ রাশিতে থাকে, তাহলে বৃষে থাকলে কিরকম হতে পারে। আর তোদের কি কোনো টিচারকে পাঠানোর জন্য করিয়েছে? টিচার বা প্রিন্সিপাল করেনি? তাহলে তো একটু তোর নয়েজ এখানে আসছে, আমি সবাইকে মিউট করে দিয়েছি। হ্যাঁ, আচ্ছা। তো আমি এগুলো চাইলে আপনাদেরকে লিখে লিখে প্র্যাকটিস করাতে পারতাম, তো অনেক সময় লাগতো তখন, মানে একটা ক্লাসে দুইটা ক্লাস লাগবে। তাই এই কারণে আমি জাস্ট বলে যাচ্ছি, প্রয়োজনে ভিডিও আপনারা পজ করে করে পরে লিখে নিবেন আর কি এগুলো। বা এগুলো আমি নোটসও দিয়ে দিতে পারি। আচ্ছা, যাই হোক। তো মার্স যদি এখন আমরা প্র্যাকটিস করার জন্য আলোচনা করছি, মার্স যখন তরাসে থাকবে বা বৃষ রাশিতে থাকবে কেমন রেজাল্ট হতে পারে, আপনারা এগুলো নেবেন। হুম। মেষে থাকলে মানে বৃষে থাকলে কেমন রেজাল্ট হবে বলুন দেখি। দেখতে সুন্দর হবে স্যার, একটু তারপরে তুই নিজে কি লিখতে পারে দিচ্ছিস সেটা তত্ত্ববাদী হবে। সেটা কি ইয়েস, তোর? মানে এটা হচ্ছে অনেকটাই দেখলেন। আমরা জানি যে বৃষ রাশি হচ্ছে এমন একটা রাশি, যেই রাশির আপনার রাজ্যের যেমন রয়েছে, স্থিরতা রয়েছে, যেহেতু এটা স্থির রাশি, আবার তার মধ্যে শুক্রের রাশি, শুক্রের রাশি হওয়ার কারণে তার মধ্যে এক ধরনের ক্রিয়েটিভিটি থাকে। শুক্র মানি ভেনাস মানি হচ্ছে ক্রিয়েটিভিটি। তাহলে আমরা বলতে পারি হাজবেন্ডের মধ্যে ক্রিয়েটিভিটি থাকবে, এটা একটা পজিটিভ গুণ। তারপর এর মধ্যে কিন্তু আবার শর্ট টেম্পার্ড হবে না, তবে রাগ জেদটা কাজ করবে, অর্থাৎ সে একটু অ্যাংরিনেসটা তার মধ্যে কাজ করবে অবশ্যই। তবে সেটা কিন্তু খুব কঠিন, সহজে রাখবে না, বাট রাখলে পরে কিন্তু বিশাল ব্যাপার হয়ে যাবে। কারণ আমরা পড়েছিলাম এই রাশির কারকতায় যে সেখানে যে প্রতীক সেটা হলো একটা বৃষ। একটা বৃষ রাস্তায় শুয়ে থাকে, সে সহজে রাগে না, কিন্তু যখন সে রেগে যায় তো পুরো বাজারকে মাতিয়ে ফেলে। এই যে বিষয়টা এরকমই, এরা সহজে রাখতে চায় না, কিন্তু একবার রেগে গেলে তো বিশাল ব্যাপার। একটা এলাহি কাণ্ড ঘটিয়ে বলবে। কিন্তু দেখুন মার্স যখন
আপনার এই যে মেশে থাকে তখনও কিন্তু ওর মধ্যে রাগ আছে, তবে সে রাগটা ক্ষণিকের জন্য, দীর্ঘদিনই রাগটা থাকে না, কারণ চরাশি তো এটা অল্পই মিলিয়ে যায়, পরিবর্তন হয়ে যায়, মাইন্ড মুডস চেঞ্জ হয়ে যায়। কিন্তু বৃষ রাশির রাগটা হচ্ছে খুব ক্ষতিকর। এই রাগটা স্থির, তো এই রাগটা খুব মারাত্মক হয়, তবে সচরাচর রাগে অ্যাঙ্গার থাকবে, তবে এটা অ্যাঙ্গার কিন্তু একটু বলে সিভিয়ার অ্যাঙ্গার থাকতে পারে। আরেকটা বিষয় হচ্ছে ক্রিয়েটিভিটি, যেমন সে সৌন্দর্য প্রিয় হবে, অর্থাৎ সে বিউটিফিকেশন, বিউটি বিউটিফুল তো অবশ্যই হবে, বিউটিফুল হবে। তার গলার ভয়েস মিষ্টভাষী হবে, অর্থাৎ সুন্দর করে কথা বলবে, কারণ এটি কালপুরুষের সেকেন্ড হাউস। সেকেন্ড হাউস থেকে আমরা কি বুঝাই, ভয়েসকে ইন্ডিকেট করি, আমাদের বাচিক বচন বা আমাদের মুখের কথা, এগুলো কিন্তু সেকেন্ড হাউস থেকে ইন্ডিকেট করে। তো যেহেতু কালপুরুষের এটা দ্বিতীয় রাশি, সুতরাং সেই জন্য আমরা বলতে পারি যে এই জাতিকার হাজবেন্ডের মধ্যে মিষ্টভাষী সুন্দর সুইট ভয়েস থাকবে। ইভেন তার মধ্যে গান বাজনা এই ধরনের মিউজিক লাইন, আর্ট লাইনের প্রতি তার একটা ইন্টারেস্ট থাকতে পারে হাজবেন্ডের। ঠিক আছে, মিউজিক লাইন বা আর্ট লাইন, হ্যাঁ, এগুলোর প্রতি একটা ইয়ে থাকবে, একটা টেন্ডেন্সি দেখতে পাওয়া যায়। তাছাড়া মানে বিউটিফুল বলতে এখানে বোঝায় যে কাজকর্মের মধ্যে একটা সৃজনশীলতা থাকবে, একটা ক্রিয়েটিভনেস এবং একটা বিউটি থাকবে সবসময়। ঠিক আছে। আর 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 আমরা কি বলতে পারি, আহ গাড়ি বাড়ি, আর্থিক সচ্ছলতা। আর্থিক সচ্ছলতা বলতে হ্যাঁ ইকোনমিক, আমরা এটা ইকোনমিক বলতে পারি, ইকোনমিক সলভেন্সি, হ্যাঁ সলভেন্সি থাকবে, অর্থাৎ অর্থনৈতিক সচ্ছলতা থাকবে। সেই গাড়ি সাথে বাড়ি থাকতে হবে। রাইট, সেটা হচ্ছে গুড নেচার, এক কথায় আমরা এটা বলতে পারি গুড নেচার থাকবে, ভালো প্রকৃতির, ভালো মন মানসিকতার। তাছাড়া আরেকটা ব্যাপার বলা যায় সেটা হলো বিভিন্ন শিক্ষামূলক কাজে একটা ইয়ে থাকবে, মানে ইন্টারেস্ট থাকবে, তাহলে আমরা এডুকেটিভ মাইন্ড থাকতে বা এডুকেটিভ মাইন্ড তৈরি হবে। ঠিক আছে, মাইন্ড থাকবে। ঠিক আছে, এডুকেটিভ মাইন্ড বলতে শিক্ষামূলক কাজে যুক্ত থাকার একটা টেন্ডেন্সি থাকবে, বই টই পড়বে এগুলো। কেন, এটার কারণও রয়েছে, কেন দেখুন এখানে আমাদের তিনটে নক্ষত্র রয়েছে, অশ্বিনী ভরণী কৃত্তিকার পরে কি রয়েছে, কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা, আদ্রা। তো রোহিণী তো চন্দ্রের আমরা জানি, মৃগশিরা হচ্ছে কি মঙ্গলের, আবার আদ্রা হচ্ছে রাহুর। তাহলে এখানে রাহু উচ্চস্থ হয়, যার কারণে তার মধ্যে একটি বাসনা থাকবে প্রচন্ড। হ্যাঁ, তো এখানে মঙ্গলের ডিগ্রিটা একটা ফ্যাক্ট আছে, আর মার্স যত ডিগ্রিতে থাকবে সেই ডিগ্রিটা যদি ওই রিলেটেড নক্ষত্রের মধ্যে পড়ে যায়, এখানে ধরুন মঙ্গল থাকার অর্থ কি, এটা জাতিকের ক্ষেত্রে হবে আর কি, তবে হাজবেন্ডের ক্ষেত্রেও সেটা কাজ করবে। সেটি হলো রাহুর নক্ষত্র মানে আদ্রা নক্ষত্রে যদি থাকে শেষের দিকে আর কি ডিগ্রিটা, তাহলে আমরা বলতে পারি যে তার মধ্যে একটু কামনা বাসনা, তার মধ্যে একটা মানে লালসা বা অতিরিক্ত বাসনা এগুলো কাজ করবে, এবং সে অনেক উঁচুতে ওঠার চেষ্টা করবে, হাজবেন্ড তার ক্রিয়েটিভিটির মাধ্যমে অনেক উঁচুতে ওঠার চেষ্টা করবে। দেখুন এই জিনিসটা না খুব চমৎকার প্রেডিকশন, এইগুলো যদি আপনারা একবার ধরতে পারেন তো আপনাদের অনেক প্রেডিকশন সহজ হয়ে যাবে। দেখুন যেহেতু ভেনাসের রাশি, তো ভেনাস থেকে আমরা কি পাচ্ছি, আর্ট লাইন, মিউজিক, সৃজনশীলতা পাচ্ছি। আবার সেখানে রাহু যুক্ত হয়ে গেল, যেহেতু আদ্রা নক্ষত্রে যদি থাকে তাহলে রাহু কিছু ভাব পেয়ে গেল। তো রাহু কি করে, উঁচুতে ওঠার চেষ্টা করে। তাহলে আমরা বলতে পারি যে সৃজনশীলতার মাধ্যমে তিনি উঁচুতে উঠবেন, অথবা প্র্যাকটিক্যাল সায়েন্টিফিক নলেজ মানে মেশিনারি যে বিষয়গুলো রয়েছে, মেশিনারি, বিভিন্ন ম্যানুফ্যাকচারার, মেশিন মডেল, কিংবা এই যে গুড নেচারের মাধ্যমে, ভালো ভাষার, স্পিচের মাধ্যমে, কথা বলার মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে তিনি অনেক মান সম্মান পাবেন এবং অনেক উঁচুতে ওঠার চেষ্টা করবেন। ঠিক আছে। আবার দেখা গেল কি, সেখানে ওই যে মঙ্গলেরও নিজস্ব নক্ষত্র থাকে, যেহেতু মৃগশিরা আছে, তো মঙ্গলের নক্ষত্র থাকলে একটু রাগ থাকবে, সেটা মাঝামাঝি থাকলে ডিগ্রিগত ভাবে একটু রাগ জেদ থাকবে অবশ্যই, তখন কাজ করবে। দেখুন একই রাশিতে এক ডিগ্রি অনুযায়ী ফ্যাক্ট, এটা আমরা জানি 13 20, 13 20, 3 20, এভাবে কিন্তু এক একটা ডিগ্রির ব্যাপ্তি বা ডিউরেশন যদি আমরা ভাগ করি আর কি, সেখানে 13 20, 13 20, 3 20, এক একটা রাশি 3 ভাগ করা হয়। ঠিক আছে, তো 3 ভাগ করে করবে 27টি নক্ষত্র হয়। ঠিক আছে, তো এভাবেই আমরা 27টি নক্ষত্র প্রায়, তাহলে 3 ভাগ করলে কিরকম হবে, 13.20 মিনিট এরকম করে থাকে। তাহলে প্রথম 13 20-র মধ্যে থাকলে আমরা জানি রোহিণীর মধ্যে পড়বে, পরের 13 20-র মধ্যে থাকলে সেটা কোথায়, মৃগশিরা প্রান্তে পড়বে, লাস্টের 3 3 20, 3 20-র মধ্যে থাকলে আহ, তখন হয়ে যাবে কিসের মধ্যে, আর্দ্রার মধ্যে।
তাহলে এখানে ডিগ্রিটা বড় একটা ভূমিকা পালন করে, বিশেষ করে তার নেচারটাকে বের করে আনার জন্য। তাহলে আপনার আমি একটা ছবি দেব, সেখানে মানে পিকচার দেবো, মডেল, যেখানে প্রত্যেকটা রাশির কত ডিগ্রিতে কোন নক্ষত্র অবস্থান করছে, সেটা আপনাদেরকে একটু মুখস্থ করে নিতে হবে। তাহলে আপনাদের প্রেডিকশনটা হয়তো আর একটু সহজ হয়ে যাবে, যে কত ডিগ্রি থাকলে কেমন নেচার হবে। বোঝা গেল? ওকে। তারপর যেমন ধরুন ইকোনমিক সলভেন্সি থাকবেই, তিনি আবার আম, এখানে যদি রাহু নক্ষত্র মানে আদ্রাতে যদি থাকে, তাহলে আমরা বলতে পারি যে সেই বৈধ কিংবা অবৈধ উপায়ে সে ইনকাম করে। অর্থাৎ বৈধ বলতে এখানে সৎ পথে ইনকাম করতে পারে, আবার চাইলে ইলিগাল ওয়েতে, অর্থাৎ হঠাৎ করে আঙ্গুল তুলে কলা গাছ বা প্রচুর অর্থের একটা আগমন করতে পারে। যেহেতু আমরা সেকেন্ড হাউস থেকে ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা বোঝাই, সেটি একটা গুরুত্বপূর্ণ উপাদান, এটা বোঝাবে। ঠিক আছে? কথাটি সব বোঝা গেল তো? আচ্ছা, রোহিণীর মধ্যে যদি থাকে, অর্থাৎ প্রথম 3-13 মধ্যে যদি থাকে চন্দ্র অবস্থান করে একদম শুরুর দিকে ডিগ্রি ওয়াইজ, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি চন্দ্রের নক্ষত্রে থাকার কারণে তার মধ্যে কল্পনা শক্তি, ক্রিয়েটিভিটি এগুলো থাকবে, এবং তার মধ্যে ভালো নেচার থাকবে। এই নেচার কাজ করবে, তার মধ্যে আবার মাঝে মাঝে একটা চঞ্চলতাও কাজ করবে, যেহেতু চন্দ্রের মধ্যে একটা চঞ্চলতা রয়েছে। আবার চন্দ্রের মধ্যে একটা পরিবর্তন, ভ্রমণের একটা যোগ থাকে, সেক্ষেত্রে সে ভ্রমণ করতেও পছন্দ করবে। এই হচ্ছে আমাদের তাহলে কি হলো, আমাদের বৃষ রাশিতে থাকলে। স্যার একটা কথা বলি। হ্যাঁ, বলুন। অ্যাকচুয়াল যে নক্ষত্রটা থাকবে বৃষতে, কেতু শুক্র রবি, রবি চন্দ্র, আর রবি চন্দ্র মঙ্গল, এতে রাহুর তো এখানে থাকছে না মনে হয়, না? রাহুর কোনো নক্ষত্র থাকছে না। কেন থাকবে না? অশ্বিনী, ভরণী, কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা, আদ্রা। আদ্রা কোথায় আদ্রা, গেল? না, আদ্রা। হ্যাঁ, আদ্রা কার নক্ষত্র? রাহু নক্ষত্র না? রাহু, রাহু আদ্রা সাথী শতভিষা। হ্যাঁ, দাঁড়া দাঁড়া কুদুরে নিয়ে যাবো যদি তাহলে কত সেখানে আছে অবশ্যই। তাহলে সেই অনুযায়ী আমরা একটা জিনিস বেছে নিব, মানে এটা আমি যে ধীরে ধীরে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম দিকে যাচ্ছি আর কি। তো এটা আপনারা চাইলে দেখতে পারেন, নতুবা জেনারেল প্রেডিকশন গুলো করতে পারেন যে এগুলো থাকবে। তারপর এবার আসুন, আমাদের মঙ্গল যদি কোথায়, এই যে এখানে জেমিনাইতে থাকে, অর্থাৎ মিথুনে থাকে, তাহলে কি হতে পারে? ইন্টেলিজেন্স প্রথমত হচ্ছে, যেহেতু বুধের রাশি, তার মধ্যে বুদ্ধিমত্তা, ইন্টেলিজেন্সটা থাকবে। তাহলে হাজবেন্ডের মধ্যে কি থাকবে? ইন্টেলিজেন্স থাকবে, ইন্টেলিজেন্স থাকবে, বুদ্ধিমত্তা থাকবে। ওকে। সেক্ষেত্রে আর কি বলা যায়, যে আবার দেখা গেল হাজবেন্ডের দুই ভাই হতে পারে, অর্থাৎ হ্যাভিং টু ব্রাদার্স আমরা বলতে পারি। হ্যাভিং, শিক্ষিত হবে। হ্যাঁ, শিক্ষিত তো অবশ্যই, যেহেতু বুধের রাশি, তার মধ্যে জ্ঞান থাকবে, নলেজ আর কি। ভালো সুমিষ্ট কথা বলবে বা সুমিষ্ট কথা চেয়েও ইম্পর্টেন্ট হচ্ছে কমিউনিকেশন পাওয়ারটা ভালো থাকবে, যেহেতু থার্ড হ্যাঁ, হাউস, কালপুরুষের থার্ড হাউস থেকে যোগাযোগ, কমিউনিকেশন বোঝায়। সেক্ষেত্রে আমরা বলতে পারি মানে গুড কমিউনিকেশন স্কিল। হাতের লেখা ভালো হবে। হাতের লেখা ভালো, আহ সেটা ঠিক আছে, কিন্তু এটা ভালো খারাপ মন্দ গ্রহে, অর্থাৎ খারাপ গ্রহে দৃষ্টি পেলে কিন্তু আবার কিছুটা স্লো ডাউন হয়ে যাবে। আচ্ছা স্যার, ইন্টেলিজেন্ট হবে তো মোটামুটি হ্যাঁ, হ্যাঁ, মিথুন? ইন্টেলিজেন্স হবে, মানে হ্যাভিং টু ব্রাদার্স, নলেজ, গুড কমিউনিকেশন স্কিল, এগুলো থাকবে। তিমোনা স্বভাবের হবে। যথেষ্ট রকমের বন্ধু প্রিয় হবে, বন্ধু বৎসল হবে আর কি। এবং আরেকটি কথা, দ্বিমোনা স্বভাবের হবে, না? হ্যাঁ, তাছাড়া ওনার মধ্যে স্যার, মুখস্থ বিদ্যা ভালো কাজ করে, ভালো মানে শার্প মেমোরি থাকে, মেমোরি খুব চমৎকার হবে। স্যার ব্যবসায়ী হতে Good, good, পারে। একদম একদম রাইট। একটু বিজনেস মাইন্ড থাকবে, ঠিক আছে। হ্যাঁ, বিজনেস মাইন্ড থাকবে, ইন্টেলিজেন্স, ঠিক আছে, শার্প মেমোরি থাকবে, বিজনেস মাইন্ড বা থাকবে। এডুকেশন সেক্টরের সাথেও থাকতে পারে। হ্যাঁ, হ্যাঁ, এগুলো লেখালেখির সাথে, অর্থাৎ সেই লেখালেখি পত্র পত্রিকাতে বা জার্নালে বা সাংবাদিকতা, নিউজ চ্যানেল, এই ধরনের পেশার সাথে কিন্তু সে তার কমিউনিকেশন থাকবে, যোগাযোগ থাকবে, ব্যবসা বাণিজ্য করবে। প্রিন্টিং বিজনেস গুলো বেশি করবে, কারণ জেমিনাই থেকে আমরা প্রিন্টিং বিজনেস, যেখানে কালির ব্যবহার রয়েছে, অর্থাৎ কবি সাহিত্যিক যারা লেখালেখির সাথে যুক্ত, ওইরকম কোনো প্রফেশনের সাথে কিন্তু হাজবেন্ড যুক্ত হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি। স্যার, ভাই বোন থাকতে পারে। হ্যাঁ, ওইটাই বললাম তো, হ্যাভিং টু ব্রাদার্স, মানে দুইজন ভাই থাকতে পারে, যেহেতু ডুয়াল রাশি। আর ডুয়াল রাশির মধ্যে স্বাভাবিকভাবে দুইজন ভাই বোন থাকবে মিনিমাম, তার যাই দিলি বোঝা যাচ্ছে। আর হলো মোটামুটি এগুলোই, হ্যাঁ।
ক্লিয়ার? আমরা কি বুঝতে পারছি হ্যাঁ প্রেডিকশন? স্যার, বোঝা যাচ্ছে। আমাদের এই প্রেডিকশনটা কিন্তু ধরতে হবে। প্রেডিকশনটা বিভিন্ন ভাবেই তো করা যায়। আচ্ছা, হ্যাঁ, বলুন। একটা একটা জিনিস বলেছি, মঙ্গল যেমনি আপনি বললেন, মঙ্গল দেখে বিভিন্ন ঘরে মঙ্গল দেখে তার স্বামীর ক্যারেক্টার, আবার পুরুষ ক্ষেত্রে আমরা শুক্রের অবস্থান দেখেও তো আমরা ওয়াইফের ক্যারেক্টার ধরতে পারি এরকম ভাবে সেমলি বিভিন্ন ঘরে। আবার থার্ড হাউস থেকে আমরা অ্যাকচুয়ালি কি দেখি? আমরা সাহস দেখি না? উদ্যমতা, সাহস, পরাক্রম, তাই না? কমিউনিকেশন এবং ট্রাভেলিং, শর্ট ট্রাভেল, এগুলোকে আমরা দেখি। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে হাজব্যান্ড শর্ট ট্রাভেল পছন্দ করবে, তার মধ্যে একটা কারেজিয়াস থাকবে, একটা উদ্যমতা, এনথুজিয়াজম থাকবে, এবং তার কমিউনিকেটিভ স্কিলটা দারুণ হবে, মানুষ আকৃষ্ট হবে, প্রচুর বন্ধু থাকবে। ঠিক আছে, তার বন্ধু সংখ্যা অনেক থাকবে, ভালো যোগাযোগ ব্যবস্থা কিন্তু দারুণ হবে। এরা মঙ্গলের এক্ষেত্রে মানে তৈরি হয়। আচ্ছা, এই গেল। তো আমরা আস্তে আস্তে আগাই তাহলে। আচ্ছা, মঙ্গল যদি কর্কটে থাকে, কর্কটে থাকলে কেমন প্রকৃতির হতে পারে? মঙ্গল হয় মার্স ইন আবেগ প্রবণ হবে। হ্যাঁ, আবেগপ্রবণ তো অবশ্যই হবে। এক, দুই নাম্বার হলো মঙ্গল কিন্তু এক্ষেত্রে আবার নিচস্থ হয়ে যাচ্ছে। এখানে এটাও দেখতে হবে, মঙ্গল নিচস্থ হয়ে গেলে কি হয়? হাজবেন্ড দুর্বল হচ্ছে। দুর্বল হলে কি হয়? আবেগ, আমরা জানি ব্লেম, এক্ষেত্রে কিছু কিছু ব্লেমিং আসবে, অর্থাৎ তার চরিত্রে কিছু কিছু মানে কলঙ্ক যেটাকে বলে বা কালিমা, এগুলো কিন্তু যুক্ত হতে পারে। আচ্ছা, তাছাড়া ব্লেমস হতে পারে। একটি তিন নম্বর হচ্ছে আপনার, ব্লেম মহিলার সঙ্গ। হ্যাঁ, প্রফেশনাল লাইফে অনেক সময় কিছুটা ঝামেলা হতে পারে, যেহেতু মার্স দুর্বল। তাহলে তার সার্বিক শরীর স্বাস্থ্য থেকে শুরু করে কর্মজীবন, সব দিক থেকে কিন্তু একটা প্রবলেম তৈরি হতে পারে বিভিন্ন কারণে। ভ্রমণ বা ট্রান্সফারেবল জব। শর্ট ট্রাভেল হতে পারে অবশ্যই। আর তাছাড়া এখানে মঙ্গল কিন্তু একটা অগ্নিগ্রহ, মানে এটা অগ্নিময় গ্রহ, মানে ফায়ারি প্ল্যানেট আর কি। তো এই ফায়ারি প্ল্যানেটটা একটা জলজ রাশিতে রয়েছে, মঙ্গল দুর্বল। আবার দেখা গেল কি মঙ্গল এখানে নিচস্থ, সেটাও একটা বড় ফ্যাক্ট। এই কারণে আপনার জলের আশেপাশে কিছু জায়গাতে তার বাড়ি করতে পারে সে। জলের আশেপাশে মানে ধরুন যে নদীর পাড়ে, নদীর আশেপাশে বা সমুদ্রের আশেপাশে তার ঘর বাড়ি থাকার সম্ভাবনা অত্যন্ত বেশি। তো এখানে ভাইরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকবে, তার যে ভাইরা, বিভিন্ন ভাই বোনরা রয়েছেন, তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকবে বিভিন্ন প্লেসে। আর তাছাড়া আবার এটা কালপুরুষের চতুর্থ রাশি, চতুর্থ ভাব। সেই চতুর্থ ভাব থেকে আমরা কি বুঝাই? গৃহ সুখ, মা, শিক্ষা দীক্ষা, বুদ্ধি, তাই না, মন, বিদ্যা, বুদ্ধি, মর্যাদা, গাড়ি বাড়ি, এগুলো সবকিছুই চতুর্থ ভাব থেকে দেখায়। তাহলে মঙ্গল কিন্তু নিচস্থ হওয়ার কারণে ওনার মধ্যে যে গাড়ি বাড়ি করার বা সুখ প্রাপ্তির যতটা সম্ভাবনা থাকবে, সেটা কিন্তু এখানে থাকছে না। এখানে অনেকটা ডাউন হয়ে যাবে। হ্যাঁ, বা যে বাহন ক্রয়, বিলাসবহুল দ্রব্যের যে একটা ব্যাপার, গৃহস্থ জীবনটা দুর্বল হবে। তবে কথা আছে, যদি কোনো ভালো গ্রহের দৃষ্টি পেয়ে যায় মঙ্গল, অর্থাৎ কর্কটে বসা অবস্থায় মঙ্গল ভালো কোনো গ্রহের দৃষ্টি পেল, বা ক্ষেত্র বিনিময় হলো, বা বিভিন্ন আসপেক্টে কানেকশন তৈরি হলো, তাহলে মঙ্গল সেক্ষেত্রে নিচস্থ ভঙ্গ হয়ে যাবে। যেমন ধরুন এখানে বৃহস্পতি উচ্চস্থ, তাহলে বৃহস্পতি যদি অবস্থান করে, তাহলে এখানে মঙ্গলের নিচভঙ্গ যোগ তৈরি হয়ে গেল। আমরা জানি যে যখন কোনো নিচস্থ গ্রহ উচ্চস্থ গ্রহের সাথে যুক্ত হয়ে যায়, তাহলে সেই নিচস্থ গ্রহের নিচভঙ্গ, মানে নিচ দোষটা ভঙ্গ হয়ে যায়। বৃহস্পতি তাছাড়া শুভ গ্রহ থাকার কারণে মঙ্গলের এখানে দুর্বলতা অনেকটাই কেটে গেল। আচ্ছা, বোঝা গেল কি? তো যদি এরকম থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো যে না, মঙ্গল এখানে নিচস্থ হওয়া সত্ত্বেও ভালো কিছু হেল্পিং সাপোর্টিং পাচ্ছে বৃহস্পতি থেকে, এই কারণে। যদি শনির সঙ্গে এক্সচেঞ্জ হয় তাহলে সেক্ষেত্রে মনে হয় অতটা ফল ভালো দেবে না। না, ফল ভালো দেবে। শনির সাথে মঙ্গল, শনি তো পুরা একদম চিরশত্রু। তো সেক্ষেত্রে তো ভালো আসবে না। ঠিক আছে। এবং এই মঙ্গল থাকার কারণে সমস্যা তৈরি হয়। ইভেন ওই এই প্রভাবটা না জাতিকার জীবনেও তৈরি হয়। কারণ দেখুন, জাতিকার জীবনে মঙ্গল চতুর্থে থাকা মানে হচ্ছে তার চতুর্থ দোষ তৈরি হচ্ছে। হ্যাঁ, মঙ্গল চতুর্থে থাকার অর্থ হলো কি? সেখানে মাঙ্গলিক দোষ তৈরি হয়, বা দেখা গেলো এই বাস্তুদোষ প্রবলেম তৈরি হয়, বিয়ে ঝামেলা তৈরি হয়। তো হাজবেন্ড যখন দুর্বল হয়, হাজবেন্ড যখন মানসিকভাবে স্টেবল থাকে না, তখন স্বাভাবিকভাবে ওই নারীর ফ্যামিলিয়ার লাইফটাও ভালো হয় না।
এই বিষয়গুলো না একটার সাথে একটা কিন্তু কানেক্টেড, যদি ওইভাবে চিন্তা করি। তো সংসার ভালো তখনই হয় না যখন হাজবেন্ড কেউ না কেউ মানসিকভাবে দুর্বল থাকবে, তখনই সংসারে নেমে আসে অশান্তি, নানান রকমের কিছু ঝামেলা। বাস্তুদোষের প্রবলেম তো অবশ্যই থাকবে, এই জাতিকার জন্ম ছকে হলো সুখের অভাব থাকবে আর কি, এক কথায় আমরা বলতে পারি। ঠিক আছে। তো এভাবেই আমরা আসলে প্রেডিকশন আমাদের করতে হবে, করে করে আমাদের আস্তে আস্তে এগোতে হবে। তো আচ্ছা, যাই হোক, আমরা আস্তে আস্তে আগাই তাহলে কিছুটা। তারপরে আমরা এবার বলবো যে আমাদের মঙ্গল যদি সিংহ রাশিতে থাকে, লিওতে থাকে, তাহলে কি রকমের রেজাল্ট আসবে। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে স্বামী গাম্ভীর্য হবে, সম্মানিত, গম্ভীর হ্যাঁ, প্রকৃতির হবে, স্বামী পার্সোনালিটি সম্মানিত হবে। হ্যাঁ, হ্যাঁ। পার্সোনালিটি থাকবে, গম্ভীর প্রকৃতি থাকবে। হুম। সে মানে আচ্ছা, এই আর কি, ক্ষেত্রে আমরা একটু ব্যাগে তার মধ্যে একটা যাই। আভিজাত্য ভাব থাকবে। আমরা একটু ব্যাগে যাই, ক্যান্সারে বা এই যেখানে কর্কটে মঙ্গল থাকলে কিন্তু আরো কিছু রেজাল্টও আমরা বের করতে পারি। যেমন ধরুন, হতে পারে এরকম যে উনি ফুয়েলের বিজনেস করতে পারে বা লিকুইড জাতীয় কোনো বিজনেস করতে পারে হাজব্যান্ড। কারণ আমরা জানি এটা জলজ রাশি থাকার কারণে জল, দুধ আর দুগ্ধজাত পণ্যের ব্যবসা, জলের ব্যবসা বা ফুয়েলের ব্যবসা। যেহেতু মঙ্গল মানে আগুন, আর কর্কটের ক্যান্সার অর্থাৎ কর্কট মানে হচ্ছে জল, তাহলে এমন জলীয় লিকুইড প্রোডাক্ট যেটা আগুন জ্বলতে সাহায্য করে, তো সেটা কিরকম, সেটা হলো ফুয়েলের ব্যবসা। যেমন অনেকগুলো পেট্রোল পাম্প আছে না, এই পাম্পে অনেক সময় আমরা অকটেন, ডিজেল, পেট্রোল বিভিন্ন রকমের জ্বালানি দ্রব্য বিজনেস করি। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি হাজব্যান্ড লিকুইড প্রোডাক্টের বিজনেস করতে পারে এবং বিভিন্ন অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে তিনি আসলে ওই কিছু কিছু জলজ সাথে যুক্ত থাকবে যেভাবে হোক। আর আরেকটি ব্যাপার হচ্ছে, সেক্ষেত্রে যেহেতু জলরাশিতে মঙ্গল রয়েছে, এটি হাজবেন্ডের কিন্তু জল থেকে দুর্ঘটনাও কিন্তু হতে পারে ছোটবেলায়, জন্মকালীন সময়, বিভিন্ন সময়। ঠিক আছে। তা মায়ের মতো দেখতে হতে পারে। হ্যাঁ, রাইট, রাইট, মাতৃসুখ পাবে, অর্থাৎ মায়ের সাথে বন্ডিং ভালো হবে, মানে যা হাজব্যান্ডের মায়ের সাথে হাজব্যান্ডের ভালো একটা বন্ডিং তৈরি হতে পারে। মায়ের মায়ের মতো দেখতে অনেকটাই হতে পারে, এগুলো অবশ্যই আমরা নেব। যদি বা এগুলো খুব একটা জোরালো না, মানে এগুলো মাইনর, মাইনর হলেও এটা রেজাল্ট দেবেই। ঠিক আছে, পজিটিভ হলে তো অবশ্যই রেজাল্ট দেবে। আর তাছাড়া হাজবেন্ডের মন মানসিকতা একটু নরম প্রকৃতির থাকবে, অর্থাৎ একটু সরল প্রকৃতি, যেহেতু কর্কট মানেই হচ্ছে সরল, চর রাশি তো, আবার সরল প্রকৃতির, গঙ্গার জলের সাথে তুলনা করা হয়, এই কারণে এর মধ্যে একটা, এবং সে একটু ইয়ে থাকবে, ওই যে নিঃস্বার্থ ভাবে কাজ করার চেষ্টা করবে, মানে ভালো প্রকৃতির মন মানসিকতা থাকবে, যা সহজে বলা যায়। আর যদি আমরা লিওতে থাকি, লিওতে যেটা বললেন যে সেটা হচ্ছে কি, মানে ট্র্যাজেডি থাকবে। ট্র্যাজেডি বলতে কিরকম, যে ভাইয়ের সাথে একটা সমস্যা তৈরি হতে পারে। যেহেতু এটা অগ্নিরাশি, স্থির অগ্নি, এবং একটা অগ্নিরাশি যে রোগীর ঘরে আছে, এখানে অবস্থান করছেন, তো এটি ব্রাদারের সাথে প্রবলেম হয়। এবং তবে গভর্নমেন্ট জবের সাথে সম্ভাবনা অত্যন্ত বেশি, কেননা হাজবেন্ড একটা রোগীর ঘরে থাকার মানে কি, নাম, যশ, খ্যাতি, প্রতিষ্ঠা এবং সেই সাথে গভর্নমেন্ট চাকরি, সরকারি সুবিধা, এগুলো কিন্তু প্রাপ্তি হতে পারে। ঠিক আছে, এই প্রাপ্তিটাও কিন্তু হাজবেন্ডের মধ্যে থাকতে পারে, যেহেতু একটা আহ, মানে বলা যায় বড় একটা প্ল্যানেটের গ্রহে সেখানে অবস্থান করছে। এবং তার মধ্যে স্থিরতা, স্থির ভাব থাকবে, অর্থাৎ তিনি মাঝে মাঝে উদাসীন প্রকৃতির হবেন বা মাঝে মাঝে সংসার প্রকৃতি থাকবেন। দুই রকম একটা ইয়ে থাকবে। যেটাই থাকুক না কেন, সেই চাই সে স্থির থাকার চেষ্টা করবে যে কোনো সিদ্ধান্ত, একটু স্বাধীনতা প্রিয় হবে। কারণ আমরা জানি সিংহ হচ্ছে একটু স্বাধীনতা প্রিয়, একটু ফ্রিডম পছন্দ করবে, নীরবে নিভৃতে থাকার চেষ্টা করবে, কোলাহলটা একটু অ্যাভয়েড করবে। ঠিক আছে, বিভিন্ন গ্যাদারিংস, ক্রাউড এগুলোকে একটু অপছন্দ করবে। আবার এটা হলো একটা ব্যক্তিত্ব বজায় নিয়ে থাকবে, যেহেতু সিংহ রাশি মানে ব্যক্তিত্ব, এবং গুরু গম্ভীর একটা ব্যাপার স্যাপার রয়েছে, ভাব গম্ভীর, হ্যাঁ, এরকম একটা। সম্মানীয় ফ্যামিলি থেকে হ্যাঁ, আসবে। হ্যাঁ, একদম একদম সম্মানিত ফ্যামিলি অবশ্যই। তাহলে জাতিতে পলিটিক্স এর সাথে involved থাকবে। হাজবেন্ড, হ্যাঁ একদম রাইট, দারুণ বলেছেন আপনি। যে দেখা গেল কি হাজবেন্ডের পারিবারিক ইতিহাসে তারা অবশ্যই রাজনীতির সাথে যুক্ত, মানে কোনো না কোনো ভাবে গভর্নমেন্ট দ্বারা তারা প্রভাবিত বা সুবিধা প্রাপ্ত। ঠিক আছে, রাজনৈতিক কারণে হোক, বা এলাকায় নাম যশ থাকতে পারে, বা বড় বিজনেস থাকতে পারে, কোম্পানি, সেটা বড় বিভিন্ন, পোস্টে চাকরিও করতে পারে। হ্যাঁ বড় পোস্টে চাকরিও করতে পারে। এবং সামাজিক অ্যাকসেপ্টেন্সটা ভালো থাকবে, পারিবারিক পরিচিতি বলয়, এটা খুব দারুণ হবে। তাহলে আমরা জাতিকার শ্বশুর বাড়িটা ভালোই মোটামুটি ভাবে এখান থেকে বলতে পারি
যেহেতু এটা রবির ঘরে আছে আর কি। তা সরকারি সুবিধাও তো পাবে। হ্যাঁ, ভালো। বললাম তো, সুবিধা পাবে। তারপরে ধরুন, এরপরে যদি আমরা দেখি যে আহ, কন্যাতে কন্যাতে যদি মার্স থাকে তাহলে হাজবেন্ড কেমন করতে হতে পারে। তাহলে বর্গতে থাকলে স্বাভাবিকভাবে আমরা নার্ভাস প্রবলেমে একটা ভোগার সম্ভাবনা এখানে কাজ করবে। বুধের কিন্তু এটা দ্বিতীয় রাশি। মিথুনের চেয়েও বুধ কিন্তু এখানে মোটামুটি বলা যায় উচ্চস্থ। তো উচ্চস্থ হলে স্বাভাবিকভাবে বুধ পজিটিভ থাকে, বুধ শক্তিশালী হয়। বাট মঙ্গলের ক্ষেত্রে এটা কিন্তু আবার খুব একটা মানে অতটা ইয়ে না। জেনারেল লাইন এটাও কিন্তু আর চর রাশি, তাই না? চর রাশি। আর তত্ত্ব হিসেবে আমরা কি বলতে পারি, এটা পৃথ্বী তত্ত্ব। তো পৃথ্বী তত্ত্ব হওয়ার অর্থ হলো কি, যেখানে নার্ভাস ব্রেকডাউন হতে পারে আর স্কিন প্রবলেমস হতে পারে, হাজবেন্ডের কোনো একটা স্কিন প্রবলেম থাকতে পারে, পুরোনো কোনো কিছু, বা একটা অ্যাসিডিটির সমস্যা থাকতে পারে, ঠিক আছে, বিশেষ করে স্টামাকে, হ্যাঁ, এই ধরনের। কারণ আমরা জানি এগুলো আমাদের পাকস্থলীর যে অঙ্গগুলো রয়েছে এখান থেকে বোঝায় সবকিছুই। এইগুলোতে প্রবলেম থাকতে পারে। তারপরে হচ্ছে ইন্টেলিজেন্স তো অবশ্যই হবে, ইন্টেলিজেন্স হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তারপরে তার ভাই অর্থাৎ হাজবেন্ডের যে ভাই থাকবেন সেই ভাইটা অবশ্যই নলেজেবল থাকবে এবং আইন কানুনের উপর যথেষ্ট নলেজ থাকবে। কারণ বুধ মানে কিন্তু আবার আইন কানুন, বুধ মানে বুদ্ধি, ইন্টেলিজেন্স, লেখালেখি, আইন কানুন, হ্যাঁ, বুধ মানে ব্যবসা, এগুলোর সাথেও কিন্তু জাতকের অ্যাটাচমেন্ট থাকবে, জাতকের ভাইও কিন্তু অ্যাটাচমেন্ট থাকবে সেক্ষেত্রে। আবার কালপুরুষের এটা হচ্ছে আমাদের ষষ্ঠ ভাব। তো ষষ্ঠ ভাব থেকে আমরা কি বোঝাই, এটাকে আমরা রোগের ভাব বলে থাকি, রোগের ভাব। তো রোগের ভাব থাকার কারণে এখানে শত্রু ভাব, রোগের ভাব, ঋণ, এগুলোকে বোঝায়। যে জাতক কিন্তু এটা ঋণী হতে পারে বিভিন্ন কারণে, তার শত্রু কিন্তু অভাব হবে না। এবং রোগ ব্যাধি যথেষ্ট রকমের থাকবে, এই যে বললাম অ্যাসিডিটি, পেটের সমস্যা, স্কিন সমস্যা, নার্ভের সমস্যা, এগুলো কিন্তু থাকবে, ঠিক আছে। তো এগুলো, এবং এক্ষেত্রে মামলা মোকদ্দমা বা ধার দেনার মধ্যে একটা যুক্ত হইতে পারে হাজব্যান্ড, ঠিক আছে। এগুলোর সাথে একটা কানেকশন রয়েছে। আবার সেই মঙ্গল যদি এখানে থাকে, অর্থাৎ এটা হলো তুলা রাশি, বা তুলা রাশিতে মঙ্গল থাকলে কিরকম হতে পারে। ওকে, লিব্রাতে থাকলে স্বাভাবিকভাবেই মানে টাকার পিছনে সেই যথেষ্ট রকমের ছুটবে বলা যায়, ঠিক আছে, মানে পাগল হয়ে যাবে একদম। টাকার পিছনে তার যথেষ্ট লোভ ব্যবসা ইয়ে থাকবে, এটা বলা যায়। এবং শুক্রের রাশি হওয়ার কারণে কিন্তু এটা দারুণ, তার মধ্যেও দৃষ্টি কালচার থাকবে, সৃজনশীলতা থাকবে, এবং মিউজিক আর্ট লাইনেও একটা ব্যাপার রয়েছে, ভালোই থাকবে। আর ডাক্তার এবং বিভিন্ন এসিড সমস্যা হতে পারে সেক্ষেত্রে, ঠিক আছে। আচ্ছা, তারপরে কিছু কিছু প্রবলেম হবে, যেহেতু কালপুরুষের সপ্তম রাশি, তো সপ্তম রাশি থেকে আমরা দাম্পত্য জীবন, বিয়ে, ব্যবসা বাণিজ্য, পার্টনারশিপ, এগুলো আমরা বিচার করি। এবং সেই সাথে আমাদের যে সিক্রেট অর্গান যেগুলো রয়েছে, বিশেষ করে আমাদের মানে নির্মাণ থেকে পেটের কাছাকাছি অঞ্চলে যেগুলো আছে, যেমন লিভার, যেমন ধরো কিডনি, হ্যাঁ, যেমন আমাদের ইউরেটাস, হ্যাঁ, মূত্রথলি, এই সকল অঞ্চলে কিন্তু প্রবলেম দেখা দেবে। এবং সেই সাথে আপনার কি বলা যায়, ওই যে টেস্টিকলের সমস্যা, বা অনেকে হার্নিয়া, বিভিন্ন ইয়ে থাকে, ইউরেটাস ডিজিজ থাকতে পারে, ডায়াবেটিস প্রবলেম থাকতে পারে, যেহেতু শুক্রের রাশি, চিনি ডায়াবেটিস হতে পারে না। তারপরে আপনার এই যে সেক্সুয়াল প্লেজারের অভাব থাকতে পারে, কালপুরুষে থাকলে এটা হয় স্বাভাবিকভাবে, এটা কিছু কাজ করবে। এখান থেকে কিন্তু ওই যে পারিবারিক দ্বন্দ্ব, মনোমালিন্য, অনেক কিছু তৈরি হতে পারে। ওকে। তবে এটা উল্টো হয়ে যায় যখন পুরুষ ছক হয়। পুরুষ ছকে কিন্তু মঙ্গল যখন লিব্রাতে থাকে বা তুলাতে থাকে, তখন স্বাভাবিকভাবে তাদের সেক্স লাইফটা এনজয়েবল হয়। আর মঙ্গল তো আমরা জানি যে এটা হচ্ছে ফিজিক্যাল গ্রাটিফিকেশন পছন্দ করে বেশি, এবং এটা থাকার কারণে স্বাভাবিকভাবেই ওই ব্যক্তির মধ্যে ইয়ে হয়, কামনা যথেষ্ট রকমের থাকবে, সবকিছুই তার লিবিডো এনার্জিটা খুব ভালোই থাকবে। এটা পুরুষ ছকের ক্ষেত্রে। নারী ছকের ক্ষেত্রে উল্টো হয়ে যায়। নারী ছকের ক্ষেত্রে কিন্তু এই যে কিছু কিছু প্রবলেম দেখা দিবে, এটা শুক্রের স্থান তো, এবং এটার ক্ষেত্রে প্রবলেম তৈরি হয়। যাই হোক, তো এই অগ্নি রাশিতে আমরা থাকবো, তাহলে এখান থেকে দাম্পত্য জীবনের একটা ঝামেলা হয় স্বাভাবিকভাবে, যেহেতু আমরা ষষ্ঠ ভাবকে, সপ্তম ভাবকে কিন্তু দেখি দাম্পত্য লাইফ বা ম্যারিড লাইফ দেখি। আর ম্যারিড লাইফে মঙ্গল থাকার অর্থ হলো কি, ম্যারিড লাইফে একটা ভোগান্তি তৈরি হবে, একটা
সাফারিংস তৈরি হয়, একটা কষ্ট বেদনা তৈরি হয়, এবং সেটা অবশ্যই ফিজিক্যাল গ্র্যাটিফিকেশনের অভাব থেকে তৈরি হতে পারে। আবার দেখা গেল কি বিয়ে মানে বিয়েটির ক্ষেত্রেও বিভিন্ন বাধা তৈরি হয়, এবং এটা মাঙ্গলিক দোষ তৈরি করে। যদি কালপুরুষের সপ্তমী মঙ্গল অবস্থান করছে, সপ্তম অষ্টমী থাকলে কিন্তু এক ধরনের মাঙ্গলিক দোষও থাকে, যার কারণে বিয়ে শাদীর ক্ষেত্রে একটু ঝামেলা হয়, পারিবারিক বন্ডিংটা একটু দুর্বল হয়। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয় আর কি। তাছাড়া মঙ্গল কিন্তু এক্ষেত্রে পুরোপুরি তার নিজের স্বক্ষেত্রের অপোজিটে অবস্থান করছে, মানে মেষের অপোজিটে অবস্থান করছে। তো সেক্ষেত্রে মঙ্গল এখান থেকে কিছুটা ভালো রেজাল্ট ওটা দিতে চায় না আর কি। তো যাই হোক, আর পার্টনারশিপের ক্ষেত্রে যেটা বলবো, যে কোনো রিলেশনশিপ পার্টনারশিপ এগুলোকে তৈরি করতে দেয় না। ব্যবসা করতে গেলে কিন্তু এক্ষেত্রে একটু প্রবলেম তৈরি হয়ে যায়। এরা যদি ব্যবসা করতে যায় হাজবেন্ড, তাহলে অবশ্যই সেটার ক্ষতির সম্মুখীন হবে বা শত্রুতার সম্মুখীন হবে, ব্যবসায়িক লস তৈরি হতে পারে। ওকে, বোঝা গেল? আমি সব বলে যাচ্ছি, আপনারা শুনে যাচ্ছেন, একটু রেসপন্স করবেন মাঝে মাঝে। হ্যাঁ স্যার, বুঝতে পারছি, ঠিকঠাকভাবেই হয়ে যাচ্ছে। আর এবারে যে এই আমাদের মঙ্গল যদি ইয়েতে থাকে, বৃশ্চিকে থাকে, তাহলে কেমন হতে পারে? বৃশ্চিকে থাকলে যেটি হয় সেটি হলো আসলে বিভিন্ন কোর্ট কেলেঙ্কারি গুপ্ত বিষয়ে হাজবেন্ডের একটা আগ্রহ থাকবে, গোপন বিষয়গুলি। ঠিক আছে, এবং দেখা যায় এটি পসেসিভ মেন্টালিটি থাকে, অর্থাৎ অন্যের উপর কর্তৃত্ব ফেলানো। হ্যাঁ, এগুলো কিন্তু থাকবে, এবং সে গুপ্ত ভাবে কাজ করবে, গোপন ভাবে, যে কোনো গোপনীয়তার সাথে রিলেশন থাকবে। এবং এই ক্ষেত্রে অষ্টম রাশি এই ক্ষেত্রে মাঙ্গলিক দোষ তৈরি করে জাতিকার ক্ষেত্রে, আর স্বাভাবিক এটা থাকবেই। তাহলে মৃত্যু বা এই ভাব থেকে, মানে অষ্টম ভাব থেকে আমরা মৃত্যু, গুপ্তধন এগুলো বোঝাই, শত্রুর বাড়াবাড়ি মানে গুপ্তবিদ্যা, বা দেখা যায় যেহেতু মঙ্গলের রাশি, সেক্ষেত্রে হাজবেন্ড অবশ্যই সেক্ষেত্রে লিকুইড বিজনেস করতে পারে, বিশেষ করে আপনার ইয়ে যেটাকে বলে গোপনে মদের ব্যবসা থেকে শুরু করে অনেক কিছুর সাথে যুক্ত হতে পারে। তারপরে এখান থেকে আমরা আয়ু, ব্যাধি, বিভিন্ন অর্শরোগ, অর্শরোগ বলতে এই যে পাইলসের সমস্যা আর কি, আমাদের অর্গ্যান, সেক্সুয়াল অর্গ্যান রিলেটেড কিছু ডিজিজ তৈরি হতে পারে। এবং ঝগড়াঝাটি, বিবাদ, বিভিন্ন পরিশ্রম, হ্যাঁ, এগুলো কিন্তু বোঝায় এখান থেকে। তো তাছাড়া মেডিসিন লাইনের ক্ষেত্রে এগুলো সাহায্য করতে পারে, চাইলে সে হাজবেন্ড মেডিসিন লাইনে যুক্ত হতে পারে, এটা গুপ্তবিদ্যা তো। অ্যাস্ট্রোলজির সাথে চর্চা করতে পারে, বাস্তুবিদ্যা চর্চা করতে পারে, জাতিকে নিজেই, সেই সাথে হাজবেন্ডও কিন্তু এর সাথে লিঙ্ক থাকে, ইঞ্জিনিয়ারিং হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং সেটি বিশেষ করে মেরিন ইঞ্জিনিয়ারিং হওয়ার একটা পসিবিলিটি কাজ করে সেক্ষেত্রে, যেহেতু জলজ রাশি, মেরিন রিলেটেড বা ওয়াটার রিলেটেড এই সকল বিষয়ে সে কাজ করবে। কেমিক্যাল নিয়ে সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি, কেমিক্যাল নিয়ে কাজ করার একটা টেন্ডেন্সি থাকবে তার হাজবেন্ডের মধ্যে। কারণ এটি নোংরা জল, মঙ্গলের জল, এরা কিন্তু ওই কেমিক্যাল আর কি, পয়জন, যেটা পয়জনাস। তো কেমিক্যাল হচ্ছে এক ধরনের পয়জনাস ব্যাপার। কেমিক্যাল বিজনেস করেও কিন্তু হাজবেন্ডের জীবনে একটা উন্নতি দেখা যাবে, যদি তিনি সেগুলোকে মেনটেন করে থাকতে পারেন। আচ্ছা, এবার গেল ধনুতে। ধনুতে যখন মঙ্গল থাকবে, তাহলে জাতিকার হাজবেন্ড কিরকম হতে পারে? স্বাভাবিকভাবে সেটা হলো অনেকটাই কাইন্ড প্রকৃতির, কাইন্ড হার্টেড যেটা হবে, এটা একটা জ্ঞানের রাশি এবং এটা একটা ধর্মের রাশি। তাহলে মোটামুটি ধর্মকর্মের ক্ষেত্রে হাজবেন্ড অবশ্যই যথেষ্ট রকমের দূরদৃষ্টি সম্পন্ন হবেন। আর একটা হচ্ছে পরিবারের সাথে খুব একটা, শিক্ষিত, হ্যাঁ, শিক্ষিত, সম্মানিত, ধার্মিক। সম্মানিত, শাস্ত্র জ্ঞান সম্পন্ন হবেন হাজবেন্ড। এবং বৃহস্পতির যা যা প্রভাব আছে আর কি, সেগুলো কিছুটা পাবেন। তারপরে রয়েছে আপনার এই যে ফ্যামিলির সাথে কিন্তু আবার ম্যাচিংটা খুব একটা ভালো নাও হতে পারে, কারণ অগ্নি রাশি এবং এটা হচ্ছে দ্বৈত অগ্নি। দ্বৈত অগ্নি রয়েছেন, খানিক ভালো খানিক খারাপ। ঠিক আছে। মান সম্মান প্রতিপত্তি থাকে। হম, তো নেম ফেম পাবে অবশ্যই, এবং বিশেষ করে আহ, যখন তিনি ম্যারিড লাইফ, ম্যারিড লাইফের প্রতি ইয়ে হবে, অর্থাৎ বিবাহের পরবর্তী জীবনে আর কি একটা ভালো সুযোগ কিন্তু এক্ষেত্রে কাজ করবে। তাছাড়া এটি হচ্ছে কালপুরুষের নবম, নবম থেকে আমরা ভাগ্য বিচার করি। তাহলে জাতিকার ক্ষেত্রেও যে তার হাজবেন্ড ভাগ্যের স্থানে বসে আছে, তো সেক্ষেত্রে হাজবেন্ডের বিয়ের পরবর্তীতে জাতিকারও ভাগ্যের পরিবর্তন আসতে পারে হাজবেন্ডের দিক থেকে, বা হাজবেন্ডের কারণে তার ভাগ্য পরিবর্তন হতে পারে। আবার এটি বিদেশ যাত্রাকেও বোঝায়। তো হাজবেন্ড এমনও হতে পারে দূর প্রদেশ থেকে আসবেন, অথবা দেখা গেল কি মানে মোটামুটি দূরে গিয়ে, যথেষ্ট জন্মস্থানে দূরে গিয়ে তিনি নাম যশ খ্যাতি পাবেন। শুধু এটাই নয়, সেটি আবার গুরু, শাস্ত্র জ্ঞান, গুরু কর্ম এগুলো বোঝায়।
দেবদ্বীজে একটা ভর্তি থাকবে, তীর্থযাত্রা, পূর্বজন্ম, নানান কিছু। জাস্ট মিনিট, আমি একটু আসছি। ওকে। তো যাই হোক, এইগুলো কালপুরুষের অষ্টম নবম, সরি নবম থেকে আমরা এগুলো করতে, তাহলে দেবদ্বীজে ভক্তি থাকবে, হাজবেন্ডের বা তীর্থযাত্রা, এই সকল বিষয় তার অবশ্যই দৃষ্টি সম্পন্ন হবেন। আর মোটামুটি গেল এগুলো। এবার মঙ্গল যদি তার উচ্চস্থ অবস্থানে থাকে, অর্থাৎ এই যে কোথায় মকরে, মকরে যখন মঙ্গল থাকবে কেপ্রিকর্ণে, তো সেক্ষেত্রে আমরা বলতে পারি আহ কি হতে পারে তাহলে, মকর হচ্ছে কালপুরুষের, এটা শনি রাশি, কিন্তু শনি মানে কর্ম প্রবণ হবে, অর্থাৎ তিনি পরিশ্রমী হবেন। হ্যাঁ, পরিশ্রমী হবেন। সেই সাথে আবার যেহেতু মঙ্গল আবার এদিকে উচ্চস্থ, তো সেক্ষেত্রে মঙ্গল পজিটিভ রেজাল্ট দিবে। তবে এই রেজাল্টটা কিন্তু সহজে পাবে না, যেহেতু পুরোটাই শত্রু ক্ষেত্রে অবস্থান করছে শনির ক্ষেত্রে। তাই মাঝে মাঝে অলসতা অলসতা বা কর্মে বাধা দিয়ে তিনি কিন্তু উন্নতি করবেন, বা পরিশ্রম করতে পারলে কিন্তু সম্মান, মান সম্মান সবকিছু পাবেন। কালপুরুষের যেহেতু এটা একটা দশম ভাব, দশম ভাবে মঙ্গল অবস্থান করার কারণে অবশ্যই তিনি সম্মান তো পাবেন। এবং এক্ষেত্রে পিতা, পিতাকে আমরা এখান থেকে ইন্ডিকেট করি। সেই সাথে আমরা এই জীবিকা, উচ্চ পদ, তারপর যেমন ধরুন কর্ম, পেশা, চাকরি, প্রতিষ্ঠা, এই সব কিছু ইন্ডিকেট করে। তাই জাতক অবশ্যই, সরি হাজবেন্ড অবশ্যই তিনি কর্মজীবনে প্রতিষ্ঠিত হবেন। হ্যাঁ, পরিশ্রম করতে হবে অবশ্যই, যেহেতু শত্রু ক্ষেত্রে অবস্থান রয়েছে বা প্রতিকূল পরিবেশ রয়েছে, সেক্ষেত্রে অবশ্যই পরিশ্রমের মাধ্যমে সফলতা আসবে। আচ্ছা গেল। তো এখানে যদি থাকে কুম্ভ রাশিতে, কুম্ভ রাশি হচ্ছে এটা জ্ঞানের রাশি, এটাকে আমরা মানে জ্ঞান বলে থাকি। এটা স্বাভাবিক থাকলেই কি হবে, মায়ের সেটা হলো একটু দেখা যায় কি, পরিশ্রমী তো অবশ্যই সেক্ষেত্রে থাকবে, তবে তার জ্ঞান থাকবে যথেষ্ট, মুড সুইং এর একটা ব্যাপার সেক্ষেত্রে কাজ করবে। কারণ এটা হচ্ছে স্থির, মুড সুইং এর একটা ব্যাপার কাজ করবে, তার ভিতরে প্রচুর জ্ঞান ভান্ডার থাকতে পারে। মাঝে মাঝে একটু পিকুলিয়ার অদ্ভুত আচরণ করতে পারে, ঠিক আছে। তো বিভিন্ন রকমের ট্রাভেল কিন্তু তৈরি হতে পারে, হাউস হোল্ড বাইরের সাফারিং স্টক এই ক্ষেত্রে বাড়বে। এবং এটিকে আমরা বলে থাকি মোটামুটি দশম একাদশ ভাব। একাদশ ভাব থেকে আমরা কি বুঝি, আয়, উন্নতি বা জেল, হাসপাতাল, মানে এগুলো সবকিছুই। আম, তারপরে ধরুন এই যে বস্তু, যে কোনো রকমের বস্তু লাভ মানে প্রাপ্তি, এগুলো একাদশ ভাব থেকেই বোঝায়। যে কোনো কিছু প্রাপ্তি, প্রাপ্তির ক্ষেত্রে অবশ্যই হাজবেন্ড ভালো। এবং সেক্ষেত্রে ইচ্ছা পূরণ, বন্ধু ভাগ্য সবকিছুই এক্ষেত্রে ভালো কাজ করবে, হাজবেন্ডের মধ্যে এগুলো থাকে। আচ্ছা, আর মিনে যদি থাকে, মিন হচ্ছে একটা জলজ রাশি, বৃহস্পতি রাশি, সেক্ষেত্রে আমরা ব্যয়, অর্থাৎ এটা ব্যয় ভাব বলা হয়ে থাকে। রাজদণ্ড, গুপ্ত শত্রু সবকিছু কিন্তু হাজবেন্ডে থাকবে। তার পিছনে কেউ না কেউ দুর্নাম রটাবে, এবং কোনো না কোনো ভাবে আঘাত করে, মানসিক ভাবে হোক, শারীরিক ভাবে হোক, সব দিক থেকে জেল হাজত থেকে শুরু করে হসপিটাল সবকিছুই বোঝায় এখান থেকে। তো অথবা কোনো গুপ্ত গোয়েন্দা কাজ, হ্যাঁ, বা গৃহত্যাগী সন্ন্যাসী সবকিছু এখান থেকে বোঝায়। হাজবেন্ডের মধ্যে মোক্ষ লাভের প্রতি একটা আগ্রহ থাকে, কারণ এটি হচ্ছে শেষ রাশি হওয়ার কারণে এরা মোক্ষ ত্রিকোণ তো। তাই হাজবেন্ডের মধ্যে একটা মোক্ষ ভাব কিন্তু দেখতে পাওয়া যায়। আর একটু পায়াস মানে ধার্মিক প্রকৃতির আর কি, হ্যাঁ, এটা তৈরি হবে। অন্যদেরকে সাহায্য করবেন অবশ্যই, এবং ভূমির মালিকও, বিশেষ করে ধর্মীয় কোনো মন্দির, মঠ মন্দির বা তীর্থস্থানের পাশাপাশি কাছাকাছি তার বাড়ি ঘর হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, ঠিক আছে। আর একটা হচ্ছে প্রচন্ড বিশ্বাস থাকবে ফ্যামিলি মেম্বারদের প্রতি তার হাজবেন্ডের। এবং মোটামুটি ধর্মীয় মানে স্তবসূত্র বা সাঁওতালি ক্ষেত্রেও তার যথেষ্ট নলেজ থাকবে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের আজকে স্ন্যাপশট প্রেডিকশন অ্যাবাউট হাজবেন্ড। হাজবেন্ড সম্পর্কে আমরা একদম সহজেই রাশিগত দিক থেকে আমরা কিছু রেজাল্ট আনতে পারবো। এর আগে আমরা এতদিন পড়ে গেছি গ্রহ থেকে গ্রহ, যে কোন গ্রহের সাথে কানেকশন থাকলে কেমন কেমন রেজাল্ট আসবে, সেটি আমরা দেখলাম। আজকে আমরা দেখলাম রাশিগত, ভাবগত, এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা ওই যে নক্ষত্রগত কিছু কিছু প্রেডিকশন। এই ক্ষেত্রে আশা করি বুঝতে পেরেছেন। কারো কোনো প্রশ্ন থাকলে বলুন, অথবা আমরা আর একটা টপিকে চলে যাবো।
হ্যালো। ঠিক আছে স্যার, এটা খুব ভালোভাবে বোঝা গেছে বিষয়টা। হ্যাঁ হ্যাঁ, রাইট, একদম একদম ভালোভাবে আমাদের বুঝতে হবে। না বুঝতে তো আমি আছি সবসময়। এবার আসুন, বিয়ে কবে হতে পারে, কবে হওয়ার সম্ভাবনা, আমরা একটু টাইমিং নিয়ে কথা বলবো, ঠিক আছে? বিয়ে তো জানলাম, বিয়ে বিচারও জানলাম, টাইমিং অফ ম্যারেজ, এই টাইমিংটা যদি বা ইভেন্ট প্রেডিকশনের মধ্যে পড়ে যায় বা আমরা ট্রানজিট গোচরেও পড়ে যাই, তারপরে আমরা একটা যেহেতু আলোচনা প্রসঙ্গে এসছে, সেই জন্য এটা একটু বলে দিই, কেমন? ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এটা একটা। সবাই বলে যে আমার বিয়ে কবে হবে, এই বিষয়টা নিয়ে আমাদের আগ্রহটা অত্যন্ত বেশি। সেটার অনেক সূত্র রয়েছে, তার মধ্যে আমরা হয়তো বা আজকে সব সূত্র পড়ে শেষ করতে পারবো না। আমরা আজকে জাস্ট যেটা কমন বা যেটা সহজেই অনুমান করা যায় সেই গোচরটা আমরা একটু দেখব। দেখুন, ইভেন্ট প্রেডিকশন হিসেবে আমরা দুটো গ্রহকে বলে থাকি, একটা হলো শনি, একটা হলো বৃহস্পতি। এই হচ্ছে ইভেন্ট প্রেডিকশন। বিয়ের ক্ষেত্রে আমরা বলেছিলাম শনি বা বৃহস্পতির ইয়ে থাকতে হবে, আসপেক্ট দিতে হবে, তবেই বিয়ের যোগটা তৈরি হয়। তো সেক্ষেত্রে আমরা বলবো যে বৃহস্পতির গোচরটা আমাদের এই ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা বৃহস্পতির গোচর দিয়ে আমরা এই টাইমিংটা বের করতে পারি। তো বৃহস্পতির গোচর বলতে কি, বৃহস্পতি যখন এই মঙ্গল এর উপর দিয়ে ট্রানজিট করবে, বললাম মঙ্গল যে কোনো হাউসে বসে থাকে, যে কোনো হাউস, জাতিকার ছকে মঙ্গল যে হাউসেই বসে থাকুক না কেন বা যে রাশিতে থাকুক না কেন, সেই রাশির উপর দিয়ে যখন বৃহস্পতি ট্রানজিট করবে, ধরলাম এই আমি বৃহস্পতিটাকে ব্ল্যাক কালিতে লিখলাম আর জন্ম ছকের গ্রহটাকে মঙ্গল লিখলাম, এখানে হতে পারে, বা এখানে তার আগের রাশিতে থাকতে পারে যখন ট্রানজিট করবে। অথবা দেখা গেল কি ঠিক পঞ্চমে, অর্থাৎ এই বৃহস্পতি যদি এখানে থাকে, বা সপ্তমে যখন ট্রানজিটে বৃহস্পতি এখানে থাকবে, অথবা যদি এখানে নবমে থাকে, তাহলে কিন্তু একটা শক্তিশালী আসপেক্ট তৈরি হচ্ছে। সে আসপেক্টটা কি কি, এই যে ট্রানজিটের যে জুপিটার বা বৃহস্পতি আর কি, আমি এই বৃহস্পতি যখন 1 বা বৃহস্পতি থেকে 2 কিংবা 5 কিংবা 7 বা 9-এ যখন ইয়ে চলে আসবে, বৃহস্পতি রোটেট করবে বা বৃহস্পতি ট্রানজিট করবে, ওই সময়টাতে বিয়ের যোগটা জোরালো বা বিয়ে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এর মধ্যে এবার যদি বলেন যে আমার স্ট্রং কানেকশনটা কোথায়, অবশ্যই আমরা প্রথম হাউসটাকে সবচেয়ে শক্তিশালী স্ট্রং ধরবো, দ্বিতীয়টাকে আমরা সবচেয়ে শক্তিশালী ধরবো, এরপরে আমরা আস্তে আস্তে বাকি পঞ্চম নবম বা এইগুলোকে আমরা ধরবো, ঠিক আছে? কারণ এই যে এগুলো শক্তিশালী যোগ, দেখুন সেকেন্ড আসপেক্টে জোরালো, এটা 90% রেজাল্ট দেয়। ফার্স্ট হাউসটা আমরা জানি 100% আমাদেরকে রেজাল্ট দেবে, ঠিক আছে? এগুলো আমাদের 75% করে করে দেয়। এই ট্রানজিট অনুযায়ী আমরা বের করতে পারি। যেমন এখন বর্তমানে ট্রানজিটে বৃহস্পতি কোথায় আছে বলেন? ট্রানজিট ট্রানজিটটা আমরা পড়িনি যদিও বা এখনো। তো নেট কি ডিস্টার্ব করছে, শুনতে পাচ্ছেন তো? মিথুনে, মিথুনে আছে। হ্যাঁ, তাহলে বৃহস্পতি মিথুনে আছে, এর মানে হলো যাদের আচ্ছা, শুনতে পাচ্ছি এখন ট্রানজিট জুপিটার মিথুনে রয়েছে। হ্যাঁ, যাদের যাদের মঙ্গল এখন, বিশেষ করে নারী জন্মছকে মঙ্গল যাদের যাদের এখন কোথায় রয়েছে, এই জেমিনাইতে রয়েছে, অথবা মঙ্গল যদি কর্কটে থাকে এখন বর্তমানে, তাহলে কিন্তু এনাদের বিয়ের যোগটা এখন জোরালো। এই সময়টাতে এই 1 বছর 1.5 বছর 2 বছরের মধ্যেই কিন্তু তার বিয়ের যোগ শক্তিশালী, এবং বিয়ে হবেই, যদি বাধাদায়ক কোনো ইয়ে না থাকে, মানে কোনো প্ল্যানেট যদি না থাকে। যেমন এর মধ্যে যদি কেতু আবার আসপেক্ট করে, হ্যাঁ, তাহলে কিন্তু ঝামেলা। কেতু কিন্তু এক্ষেত্রে আবার বাধা দেবে, অর্থাৎ বাধার মাধ্যমে বিয়েটা সম্পন্ন হবে। এখানে আবার ব্যাপার আছে, এখানে আমাদের একটা বয়সের ব্যাপার আছে। ধরলাম কারো জন্ম হলো মাত্র, হ্যাঁ, অর্থাৎ সেই 7 কি 8 বছর, এই বয়সে গিয়ে সে জুপিটার ক্রস করছে মার্সের উপর দিয়ে। তো আমরা জানি যে কালচার অনুযায়ী 7 8 বছরে তো কোনো মেয়ের বিয়ে হয় না। ওইটাকে আমরা ঠিক একটা গণনা, তার বিয়ের ম্যাচুরিটি আসতে হবে। বিয়ের ম্যাচুরিটি হচ্ছে আমাদের আফটার 16 15 এগুলোর পরে, মানে 16 18 এর পরে আর কি। এই সময় যদি পার হয়ে যায় কোনো জাতিকা, তাহলে পার হওয়ার পরে যখনই ট্রানজিটে বৃহস্পতি মঙ্গলকে টাচ করবে, সেটা 1 1 2 5 7 9 এরকম ভাবে বসে থেকে, তাহলে কিন্তু বিয়ে যোগটা জোরালো বা বিয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে।
আবার যদি সেই সাথে শনি দৃষ্টি দেয় তাহলে আমরা কিন্তু তার এজটাকে বাড়াতে হবে, তার শনি মানে স্লো ডাউন করে দিচ্ছে। ঠিক আছে। তো যেমন এখানে বৃহস্পতি যখন যুক্ত থাকবে, ধরলাম জন্মছকে বৃহস্পতিও কানেক্টেড এখানে যুক্ত আছে, তাহলে অবশ্যই আর্লি ম্যারেজ হবে, মানে সঠিক সময় ম্যারেজ হবে আর কি। আবার এখানে থেকে শনি যদি আসপেক্ট করছে তাহলে অবশ্যই এটা লেট ম্যারেজ হবে, অর্থাৎ তার বিয়েটা দেখা গেলো 27-এর পরে চলে যাবে, এটা বেশি বয়সে বিয়ে হওয়ার সম্ভাবনা বেশি। এগুলো আমাদের কনসিডার করতে হবে। আগে আমরা দেখতে হবে কি কি যোগ তৈরি হচ্ছে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আপনার সেই যোগগুলোকে ভেরিফাই করার জন্য বা ফার্স্ট কিংবা স্লো ডাউন করার জন্য কোনো প্ল্যানেট আছে কিনা, বা বাধার জন্য কোনো প্ল্যানেট আছে কিনা। জন্মাঞ্চলে যদি কেতুও বসে থাকে, শনিও বসে থাকে, তাহলে বাধা এবং ডেট হবে। তো সেক্ষেত্রে আমরা টাইমিংটা বের করার সময় ভাবে চিন্তা করে মাথায় রেখেই করতে হবে। আর যদি শুভ গ্রহ, বিশেষ করে যে শুক্র, ভেনাস বা এরকম বৃহস্পতি এগুলোর আসপেক্ট থাকে, দৃষ্টি থাকে, তো তাহলে সঠিক সময় বিয়েটা হবে। তখন দেখবেন যে ওই 20-22 বছরের পরেই যদি কখনো টাচ করে ট্রানজিটের জুপিটার মার্সের সাথে, তাহলে ওই সময়টা তার বিয়ে হওয়ার ডেটটা সবচেয়ে সত্যি। এইটা হলো একটা মেথড, যেটাকে আমরা বলবো ট্রানজিট মেথড বা গোচর প্রক্রিয়া। এই গোচরটা আমরা এইভাবে দেখতে হয়। গোচরের অনেক রেজাল্ট আছে, জাস্ট একটা এক্সাম্পল দিলাম ম্যারেজের ক্ষেত্রে। আবার দশাটা একটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, কারো যদি সপ্তম পতির দশা যদি চলে, আহ এটা অনেক সূত্র আছে আসলে, আমি আরো একটু বলি। যেমন ধরুন, কারো যদি জন্মছকে লগ্ন সাপেক্ষে বা বৃহস্পতি লগ্ন সাপেক্ষে সপ্তম পতির উপর দিয়ে যদি কি হয়, জুপিটার গোচর করে বা ট্রানজিট করে, বা সপ্তম ভাবের উপর দিয়ে, ওই সময়টাতেও কিন্তু বিয়ের যোগটা দেওয়া হয়। ওই সময়টাও শুভ। তারা বলবেন যে হ্যাঁ, ওই সময়টাতে তার বিয়ে শুভ, তারা দেখাদেখি করতে পারেন বা আলোচনা করতে হবে, তার সম্বন্ধ আসার সম্ভাবনা বেশি এই সপ্তম পতির উপর দিয়ে যদি থাকে। আবার এই সপ্তম পতি যদি কোনোভাবে শনি দ্বারাই আক্রান্ত হয় বা কেতু দ্বারা আক্রান্ত হয়, তাহলে কিন্তু আবার ঝামেলা আছে। তখন আবার ওই যে স্লো ডাউন কিংবা বিভিন্ন সাফারিং তৈরি হবে, বা মঙ্গল হতে পারে, মঙ্গল দ্বারা যদি আক্রান্ত হয়। এগুলো আমাদের দেখতে হবে। উদাহরণ এরকম অনেকগুলো সূত্র আছে, 8-10টা সূত্র রয়েছে, সেগুলোকে আমরা সব দিক থেকে অ্যাপ্লাই করেই তবে একটা ফাইনাল ডিসিশনে আমরা আসবো। সপ্তম পতিও যদি ভালো থাকে, আবার মঙ্গল, যেটা মেন হাজবেন্ডের কারক গ্রহ, তার সাথে যদি শুভ শুভ গ্রহ যুক্ত থাকে এবং বৃহস্পতিও যদি তাকে ট্রানজিট করে ওই সময়, তো ওই সময় সব দিক থেকে যখন ইতিবাচক সিগন্যাল পাবো, হ্যাঁ, তখনই আমরা তাকে অভাবে সিদ্ধান্ত দেবো আর কি। আর যদি কোনো বাধাদায়ক গ্রহ থাকে, তাহলে আমাদের সিদ্ধান্ত হবে এরকম যে বিয়ের যোগ আছে, তবে কিছুটা বাধা বিঘ্ন আসবে, যেহেতু কেতু বা শনি এরকম বা মঙ্গল দ্বারা প্রেরিত হয়েছে বা পাপকর্তারিতে যুক্ত হয়েছে, এই সময়টাতে সে বাধা পাবেই। ঠিক আছে, এইভাবে আমাদের প্রেডিকশন করতে হবে। তো ট্রানজিট দেখে আমরা এভাবে বিয়ের টাইমিংটা মোটামুটি ফিক্স করতে পারবো। আবার এবারে রয়েছে দশা। দশা বলতে কিরকম, যদি সপ্তম পতির দশা চলে ওই সময়, মহাদশা হোক মানে দীপশান্ত পদ্ধতিতে আর কি, দশা অন্তর্দশা বা এরকম যদি চলে, তাহলে ওই সময়টাতে বিয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে। আবার এমনও হয় যে সপ্তমপতি যার নক্ষত্রে অবস্থান করছে, সেই নক্ষত্রপতির উপর দিয়ে যদি বৃহস্পতি ট্রানজিট করে বা তার দশা চলে, ওই দশাতেও কিন্তু জাতকের বা জাতিকার বিয়ে সম্পন্ন হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি। ক্লিয়ার? হ্যালো? হ্যাঁ, ক্লিয়ার। স্যার, হ্যাঁ, পিডিএফ পাওয়া যাবে তো মোটামুটি এখানে? হ্যাঁ, হ্যাঁ, দেবো দেবো অবশ্যই। আর একটা কথা যেটা বলছিলাম, যে স্যার ওই যে অনুরূপ ভাবে আমরা শুক্রের পুরুষ ছকে হ্যাঁ, হ্যাঁ, একদম একদম শুক্রের একদম। এরকম অবস্থান থেকেও তো এরভাবেই হ্যাঁ, প্রেডিকশন করা যাবে। এটা তো নারী জন্মছক। এবার পুরুষ জন্মছকে আমরা হ্যাঁ, হ্যাঁ, Venus, শুক্রকে দেখবো। শুক্রকে দেখি। শুক্রের উপর দিয়ে যখন ট্রানজিট করে বৃহস্পতি, তখন ওই সময় জাতকের বিয়ে হবে। হ্যাঁ, আবার দেখা গেল যে শুক্র সপ্তম পতির উপর দিয়ে একই সেম নিয়ম, সেম নিয়ম, শুধু গ্রহটা কারক গ্রহটা ঘুরে যাবে এতটুকু। তো আবার এরকম কিছু ব্যতিক্রম ভেরিয়েশন আছে, যেমন ধরুন আহ জুপিটার ট্রানজিট করতে গিয়ে মাঝে মাঝে একটু রেট্রোগেট হয়ে যায় না? রেট্রোগেট হইতে গিয়ে ওখানে কিছুদিন স্থির থাকে। তো একটা উদাহরণ দিই, যেমন ধরুন, কোথায়, ধরলাম এখানে মঙ্গল, সরি, শুক্র বসে আছে। এখন বৃহস্পতি এখানে আছে, ট্রানজিটের বৃহস্পতিটাকে আমি ব্ল্যাক কালি দিয়ে লিখছি, এখানে ক্রস করে চলে গেছে। ঠিক আছে, ক্রস করে চলে গেছে।
কিন্তু ক্রসকালীন সময়ে বিয়ে হয় নাই, অর্থাৎ বৃহস্পতি যখন এখান দিয়ে আসছিল ট্রানজিট করে, ওই সময় জাতকের কথাবার্তা হয়েছে কিন্তু বিয়ে হয় না। কেন হয় না? কারণ তার বাধাদায়ক গ্রহের সাথে নিশ্চয়ই কানেক্টেড ছিল, কোনোভাবে কেতু শনি বা মঙ্গলের সাথে কানেক্টেড ছিল বলেই বাধা পেয়েছে ওইটা। কিন্তু যখন ওই সময় বৃহস্পতি হঠাৎ করে কিছুদিন পর রেট্রোগেট হয়ে গেছে, আর আমরা জানি রেট্রোগেট হলে কিন্তু তার দ্বিতীয় দৃষ্টিটা এইভাবে ধরা হবে, আগের রাশিতে ধরা হয় বা আগের অবস্থান থাকে। ওই রেট্রোগেশন যতদিন থাকবে ওই সময় কিন্তু বৃহস্পতি অত্যন্ত পাওয়ারফুল হয়। আমরা জানি যখন কোনো গ্রহ বক্রী হয়, রেট্রোগেট হয়, তখন কিন্তু সেই একদম ন্যাচারাল স্রোতের বিপরীতে অবস্থান করে। সেই বিপরীতে অবস্থান করার কারণে ওই গ্রহটা অত্যন্ত স্পিড বেড়ে যায় এবং শক্তিশালী হয়। আর এই শক্তিশালী হওয়ার কারণে তার দৃষ্টিটাও মারাত্মক হয়। ওই বক্রী গ্রহের দৃষ্টি যখন এই শুক্রের উপর আসবে অথবা মঙ্গলের উপর যখন আসবে, ওই সময়টাতে জাতকের বা জাতিকার দিয়ে সন্তান হওয়ার মানে সুযোগটা অনেক বেশি। বুঝা গেল? ক্লিয়ার? আচ্ছা, আরো একটা সূত্র আমি বলি, সেটা হলো এই শুক্র মঙ্গলের সাথে যুক্ত যে গ্রহ, ধরলাম শুক্রের সাথে কথার কথা বুধ যুক্ত যুক্ত আছে, বা সপ্তম পতির সাথে ধরলাম বুধ যুক্ত আছে, এই যে গ্রহের সাথে সে কম্বিনেশন তৈরি করলো সেই গ্রহের দশা অন্তর্দশাতেও কিন্তু বিয়ে হতে পারে। অথবা সপ্তম ভাবে যে গ্রহটি বসে আছে সেই গ্রহের দশা অন্তর্দশাতেও বিয়ে যোগ তৈরি হয়। এগুলো আপনারা বেদিকে পড়েছেন, যারা বেদিক পড়ে এসেছেন, বেদিকেরও কিছু নিয়ম আছে। এখানে নবাংশ তিথি বা সপ্তম তিথি যদি দেখতে হয়, সেইগুলোর সাথেও দশা অন্তর্দশায় এগুলো হয়। আর আমরা জানি যে বেদিকে তো দশা ভিত্তিক সিস্টেম, সেখানে সম্পূর্ণভাবে টাইমিংটা দশার উপরে নির্ভর করা হয় আর ট্রানজিট গোচরের উপর নির্ভর করে। কিন্তু আমাদের নারীতে আমরা গোচরও দেখবো, দশাও দেখবো, ন্যাচারাল কিছু দশা আছে যেটাকে আমরা নৈসর্গিক দশা বলি। তারপরে গোচর প্রফেশন সবই আছে, এগুলো থেকেও আমরা দেখতে পাবো। তবে ট্রানজিটটা মানে ইভেন্ট প্রেডিকশন বুঝি বলতেন যে, আর জিরাও স্যার বলতেন যে শুধুমাত্র কেউ যদি ইভেন্ট প্রেডিকশনের উপরে যদি শিখেন তাহলে সে সঠিক টাইমিংটা বের করতে পারে। এবার কবে গিয়ে কতটা জোরালো হবে সেটা একটা মেজর ফ্যাক্ট। যেমন ধরুন একটা গ্রহ ডিগ্রিগত ভাবে যতটা কাছাকাছি থাকবে শুক্রের কাছাকাছি, হ্যাঁ, অর্থাৎ শুক্রের ডিগ্রি খুবই কাছাকাছি, তখন সবচেয়ে বেশি মারাত্মক প্রভাব দেবে। ওই সময় কিন্তু বিয়ের লোকটা শক্তিশালী হয়ে উঠবে। বোঝা গেছে? আবার পঞ্চমে নবমে গিয়ে দেখা গেল সপ্তম পঞ্চম নবমে গিয়েও ডিগ্রি ওয়াইজ ভাবে শুক্রের ডিগ্রি খুবই কাছাকাছি, তখন কিন্তু জোরালো হবে। যতটা দূরে সরে যাচ্ছে ততটাই ধীরে 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 যোগটা দুর্বল হচ্ছে। তাই ভেবে নিতে হবে। তো অনেকেই বলে যে হ্যাঁ আমাদের তো গোচরের উপরে, সরি ভেনাস বা মার্সের উপরে গোচর করেছে, আমার তো ওই জন্য বিয়ে হয়নি। তো বিয়ে হয়নি, এটা অবশ্যই তো কারণ আছে, সেকেন্ডারি অবশ্যই কারণ থাকবে কেন বিয়ে হয়নি ওই সময়টা। হ্যাঁ, অনেকে আছেন বিয়ের কথাবার্তা হয় কিন্তু পছন্দ হয় না, বিভিন্ন কারণে ভ্যানিশ হয়ে গেছে। এটার পেছনে কারণ হচ্ছে আমাদের জন্মছকে ওই যে শুক্র কেতু শনি কেতুর সাথে কোনোভাবে যুক্ত আছে। অথবা যে ট্রানজিটে বৃহস্পতি শুক্রকে টাচ করলো, একই ট্রানজিটে আবার কেতুর একটা দৃষ্টি পেয়ে গেল, দেখা গেল শুক্রের পঞ্চমী কেতু বা নবমী কেতু অবস্থান করে ফেলছে ট্রানজিটের কেতু, মনে রাখবেন। হ্যাঁ, ওই ট্রানজিটে কেতু যখন টাচ করবে বা মঙ্গলের ট্রানজিট ওই সময় কানেকশন হলো বা শনির ট্রানজিট, তাহলে কিন্তু স্লো ডাউন হয়ে গেল বা ভেঙে গেল। ওটাও আমাদের দেখতে হবে, ওভারঅল সব দেখেই আমাদের প্রেডিকশনটা করতে হবে। যাক, অনেক আলোচনা হলো আজকে। আমি আসলে সন্তানটা আজকে ধরতে পারিনি চাইল্ডটা, কারণ সবকিছু ভাষা ভাষা না করে আমি একটু ডিটেলসে সবকিছু একটু বোঝানোর চেষ্টা করছি। সন্তানটা হয়তো বা নেক্সট ক্লাসে আমরা শুরু করে দেবো। বলেন, এতটুকু সবার ক্লিয়ার হয়েছে কি? হ্যাঁ, হ্যাঁ। এতগুলো থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবার কোনো প্রশ্ন থাকলে বলুন, আমরা